তো আজকে আমরা ইনশাআল্লাহ রিকার্সিভ ফাংশন কিভাবে কাজ করে এর একটা এক্সাম্পল দেখার চেষ্টা করব। তো রিকার্সিভ ফাংশনের মাধ্যমে আমরা ফ্যাক্টোরিয়ালের ভ্যালু নির্ণয় করব। তো যারা ফ্যাক্টোরিয়াল কি জিনিস বা রিকার্সিভ ফাংশন কি জিনিস বুঝো না, তারা আগের টিউটোরিয়ালগুলো দেখে আসবা, আগের টিউটোরিয়ালটা দেখে আসবা। তো এখানে আমি আগের টিউটোরিয়াল থেকে কিছু এক্সপ্লেনেশন বলো বা একটু বর্ণনা আমি ধার করে নিয়ে আসছি, এইটুকু আমাদের লাগবেই। তো এখানে দেখো যে 5-এর ফ্যাক্টোরিয়াল আমরা কিভাবে বের করছি, গত ক্লাসেও বলছিলাম যে 5 থেকে 1 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর গুণন করতে হবে। গুণন করলেই আমরা একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটাই হবে আমাদের রেজাল্ট। 5 ফ্যাক্টোরিয়ালের রেজাল্ট হচ্ছে 120 বা 5-এর ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে 120। তাহলে 4-এর ক্ষেত্রে কি হবে, 4 থেকে 1 পর্যন্ত যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে গুণন করব 24, তাহলে 24 হবে আমাদের ফ্যাক্টোরিয়াল 4-এর ভ্যালু। তো এখানে আমরা আরেকটু অ্যাড করছি, এই জায়গাটা একটু লাল কালি দিয়ে একটু মার্ক করে দেখানোর চেষ্টা করছি, তোমরা একটু খেয়াল করো তো যে 5 গুণন ফ্যাক্টোরিয়াল 4, এটা কি আসলে ঠিক আছে? 5 গুণন ফ্যাক্টোরিয়াল 4 যদি আমি লিখি তাহলে কি 120 পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। দেখো 5 গুণন এই অংশটা কোথায় আছে, ঠিক এর উপরের অংশটা দেখো এইখানে আছে, আর এটার মান কত, ফ্যাক্টোরিয়াল 4, অথবা এটার ভ্যালু কত, 24। তাহলে আমি 24 দিলাম না এখানে আপাতত, না দিয়ে কি আমি এটা লিখতে পারবো না? পারবো তো। এইটুকের পরিবর্তে আসতেছে আমার ফ্যাক্টোরিয়াল 4, আর গুণনই থাকলো, আর এখানে 5 থাকলো, অর্থাৎ 5 গুণন ফ্যাক্টোরিয়াল 4। ঠিক তেমনি যদি তুমি 4-এর ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে চাও তাহলে কিন্তু তুমি এভাবে লিখতে পারবা, 4 গুণন ফ্যাক্টোরিয়াল 3। কেন ফ্যাক্টোরিয়াল 3? এই যে এইটুকের ভ্যালু দেখো, ফ্যাক্টোরিয়াল 3 মানে কি, 3 থেকে 1 পর্যন্ত যে ভ্যালুটা হবে সেটাই তো ফ্যাক্টোরিয়াল ভ্যালুর মান, এইটাই দেখো উপরে আসছে। তো তার মানে আমরা এটা দিতে পারবো। তো এখানে আর একটা জিনিস খেয়াল করো, কোনো এক সময় এগুলো হচ্ছে কি নাম্বার, এগুলো কি নাম্বার, যে কোনো একটাকে ফলো করো তুমি। ধরলাম এটাকেই ফলো করলাম, এটা হচ্ছে আমাদের যদি n হয় তাহলে এটা কত হবে, 4টা কত হবে? অবশ্যই n এর থেকে 1 কম, n-1, তাই তো। আবার যদি তুমি এটার ক্ষেত্রে একটু ফলো করো, 3টাকে যদি তুমি n ধরো তাহলে, আচ্ছা এটা এখন দিয়ে দিই, তাহলে 2 কত, 3 থেকে 1 কম, তাহলে n-1, এই তো ব্যাপারটা। ঠিক আছে। তো আমরা পরীক্ষায় মানে এইখানে খাতায় জাস্ট কিছুই করি নাই, শুধু কি করছি, এই ফ্যাক্টোরিয়ালটা উঠাই দিয়ে এখানে জাস্ট শুধু এটার একটা নামকরণ করছি ফ্যাক্ট, এইখানে কি দিছি ফ্যাক্ট, আর ভিতরে n-1 লিখছি, আর কিচ্ছু করি নাই এই প্রোগ্রামের ভিতরে, আর কিচ্ছু করি নাই। এবং এগুলো আমাদের সব জানা, আমরা ইফ স্টেটমেন্ট ব্যবহার করে আসছি, ইলস স্টেটমেন্ট ব্যবহার করে আসছি, রিটার্ন ব্যবহার করে আসছি, ফাংশন ব্যবহার করে আসছি, সবই আমাদের জানা, শুধু এখানে অজানা ছিল এই কয়েকটা। তো ঠিক আছে, এখন আমরা একটু প্রোগ্রামটা করে দেখি। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ফ্যাক্টোরিয়ালের চিহ্নটার পরিবর্তে আমরা এখানে সামনে কি লিখবো, একটা ইউজার ডিফারেন্ট ফাংশন লিখবো, যেই ফাংশনটার নাম দিছি আমি এখানে ফ্যাক্ট, বা তোমরা যে কোনো কিছু নাম দিয়ে দিতে পারো। তাহলে এখন আমরা দেখি 5 নম্বর লাইন। 5 নম্বর লাইনে এসে কি বলতেছে প্রোগ্রাম, 5 নম্বর লাইনে এসে কম্পাইলার বলবে যে অবশ্যই তুমি একটু ডিফাইন করো, একটা মেমোরি নাও, মেমোরি ব্লক নাও, এফোর জন্য নিয়ে নাও। এরপরে 6 নম্বর লাইন বলতেছে, আচ্ছা এইখানেই দিই, এটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক স্ক্রিনটা মনে করো, ধরে নাও। 6 নম্বর লাইন বলতেছে কিবোর্ড থেকে একটা ভ্যালু নাও, যেই ভ্যালুটা তুমি এর ভিতরে রাখবা। তো ধরে নিলাম আমরা এখানে 5 দেখাচ্ছি, তারপরে ইন্টার দিলাম, এই ভ্যালুটা কোথায় অ্যাসাইন হবে, এখন 5-এর ভিতরে হয়ে গেল। হওয়ার পরে 7 নম্বর লাইন বলতেছে কি যে এফ এর মধ্যে একটা ভ্যালু বসবে, অ্যাসাইন হবে। কে অ্যাসাইন হবে, ফ্যাক্ট। তো ফ্যাক্টটা কি, কম্পাইলার কিন্তু জেনে গেছে যে ফ্যাক্টটা হচ্ছে একটা ফাংশনের নাম, এবং এই ফাংশনের বর্ণনাটা অন্য কোথাও দেয়া আছে। তাহলে এই ক্ষেত্রে ফ্যাক্টটা কি, এই ক্ষেত্রে ফ্যাক্টটা হচ্ছে কলিং ফাংশন। তাহলে কলিংয়ের মধ্যে আমরা ভ্যালু পাঠিয়ে দিছি, তার মানে কল উইথ কি, উইথ প্যারামিটার, এগুলো আমরা পড়ে আসছি। তাহলে এখানে আমাদের n এর ভ্যালু কত, 5। তাহলে যখনই কল হবে তখনই আমরা কি করব, এর কন্ট্রোলিংটা ও যেখানে বর্ণনা দেয়া আছে সেখানে পাঠিয়ে দিব। তো বর্ণনাটা কোথায় দেয়া আছে বা ডেফিনেশন 10 থেকে 16 নম্বর লাইনে, এটাকে আমরা বলতেছি প্রথমবার, ফার্স্ট টাইম কলিং। তো এখানে যদি আমরা 5 পাঠাই দিই তাহলে এখানে n এর ভ্যালু কত আসবে, আমার 5 আসবে। তো এখন আমরা দেখব এই 11 এবং 16 লাইনের ভিতরে কোন লাইনটা এক্সিকিউট
করবে কম্পাইলার তার কন্ডিশনের উপর ডিপেন্ড করে। যারা ই ফিল্ডস বোঝো না তারা আগে দেখে আসবা। তাহলে এখানে দেখো যে এন এর ভ্যালু 12 নম্বর লাইন যদি আগে এক্সিকিউট করার কথা আমরা করি আগে, যে এন এর ভ্যালু 0ও না 1ও না, তাহলে সরাসরি এই লাইন এক্সিকিউট হবে না, এই লাইন এক্সিকিউট হবে। এই লাইনের ভিতরে আবার কি রিটার্ন আমাদের এক্সিকিউট করবে। তো ঠিক আছে, আমাদের রিটার্ন এক্সিকিউট করুক। তার মানে আমরা এখানে বুঝে নিচ্ছি যে এই লাইনগুলোর ভিতরে আমাদের 15 নম্বর লাইনটাই কার্যকরী লাইন হিসাবে বিবেচিত হবে। তাহলে রিটার্ন করবে। রিটার্ন মানে কি, এই যে যেখান থেকে কল করছে ঠিক সেখানেই ব্যাক করে দিবে। কোথায় থেকে কল করছে 7 নম্বর লাইন, তাহলে 15 নম্বর লাইন 7 নম্বর লাইনেই ব্যাক করে দিবে। তো রিটার্ন দিবে কি, রিটার্ন দিবে এন এর ভ্যালু হচ্ছে এখানে 5 গুণন ফ্যাক্ট। যখনই সে ফ্যাক্ট পেয়ে যাবে তখনই সে থেমে যাবে। আর আমি তো রিটার্ন দিতে পারতেছি না। কেন পারবো না? এই ফাংশনটা তো আবার কল করলাম, তাহলে কল করার পরে ভ্যালু না পাওয়া পর্যন্ত আমি তো আর রিটার্ন দিতে পারতেছি না 7 নম্বর লাইনে। সে তখন কি করবে, পুনরায় আবার দেখবে এই ফাংশনের বর্ণনাটা কোথায় দেয়া আছে। তো কোথায় দেয়া আছে? এর ভিতরেই দেয়া আছে 10 থেকে 16। তো আবার এখানেই আসবে। তো বোঝানোর জন্য আমি এটাকে কি করলাম, জাস্ট কপি করে আলাদাভাবে লিখলাম, এইটুকুই। কিন্তু এখানে যখন সে কলিং হবে, কলিংয়ের সময় কি ঘটতেছে দেখো, এই ফাংশনটার নাম হচ্ছে ফ্যাক্ট এবং এই ফাংশনের নামও হচ্ছে ফ্যাক্ট। তাহলে এই ফাংশনের ভিতরেই সে নিজেই নিজেকে কল করতেছে, এই জন্য এটার নাম হচ্ছে রিকার্সিভ। তো কল করার সময় আমরা এখানে কি প্যারামিটার পাঠাইছি না? তাহলে অবশ্যই আমাকে এখানে প্যারামিটার পাঠাইতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, ফ্যাক্ট n-1, তাহলে n হচ্ছে 5, এখন হয়ে যাবে 4, এর ভিতরে ব্র্যাকেট এই রিটার্ন, এখানে রিটার্নটা লিখলাম। এটাকে আমরা যদি এখন এটার মতো একটু সাইজ করে নেই তাহলে কি এটা লেখা যায় কি না? এই যে আমরা এখানে লিখলাম, এই চিহ্নটার পরিবর্তে ফ্যাক্ট লিখছি, তাহলে এটার পরিবর্তে ফ্যাক্ট দিলাম, অবশ্যই এটা লেখা যায়। তাহলে এখন তুমি দেখো যে এখানে তুমি 5 এর সাথে 4 এর ফ্যাক্টোরিয়াল গুণ করছো, কিন্তু 4 এর তো ফ্যাক্টোরিয়ালের এখনো ভ্যালু তুমি পাও নাই, তাহলে তুমি ফলাফলটা দিবা কিভাবে? ঠিক তেমনি ফলাফলটা রিটার্ন দেওয়ার আগেই তুমি বলতেছো না 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 আমি তো এখনো 4 এর ফ্যাক্টোরিয়ালটা বের করতে পারি নাই, তাহলে কি করতে হবে? আবার আমাকে কল করতে হবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের কি সেকেন্ড টাইম কল। সেকেন্ড টাইম কলের ক্ষেত্রে তাহলে এখানে এই প্যারামিটারটা কত আসতেছে, n-1 মানে হচ্ছে 4। এখানে এই জায়গাটা ভুল করবে না, এখানে একটু সতর্ক থাকবা, তাহলে ইনশাল্লাহ আর ভুল হবে না। তো যথারীতি এখানে যে কাজগুলো করছি ঠিক এখানেও তাই কাজ করব। তাহলে দেখো 12 নম্বর লাইন আমাদের ট্রু হবে না। কেন? n এর মান 0ও না 1ও না, তার মানে 12 নম্বর লাইন হচ্ছে ফলস। আর ফলস হলে আমাদের এখানে 15 নম্বর লাইন এক্সিকিউট হবে। তো 15 নম্বর লাইন একদম সেম এইটার মতোই। তাহলে এখানে n এর মান কত আসতেছে আমাদের 4, এখানে তাকাও, গুণন ফ্যাক্ট n-1 3। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, ঠিক এভাবে লিখতে পারবো, এটার মতো। তাহলে আমরা বুঝে নিলাম যে না এখনো তো ফ্যাক্টোরিয়াল 3 এর ভ্যালু তো আসে নাই, তার মানে আরো কিছু কাজ আছে। অথবা কম্পাইলার, তুমি কম্পাইলারের ক্ষেত্রে চিন্তা করো যে না এই যে ফ্যাক্ট নামে এই ফাংশনটাকে তো আবার কল করতেছে, সে তো রিটার্ন তো দূরের কথা, রিটার্ন তো দিতে পারবে না, তাকে তো আবার কল করাই দিছি। তাহলে সে আবার কোথায় যাবে, থার্ড টাইমে কল হবে। কিন্তু এইখানে লক্ষণীয় যেটা, তাদের প্যারামিটারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। যেমন দেখো এখানে প্রথম প্যারামিটার ছিল 4, তারপরে কিন্তু 3, তারপরে 2, ঠিক তাই হবে। তাহলে এখানে এখন প্যারামিটার কত আসবে, 3, n সমান 3। এখন যথারীতি সেম এই লাইনটা এক্সিকিউট হবে। কেন হবে? ইফ কন্ডিশন ফলস। তাহলে এখানে হলে কি হবে, রিটার্ন করবে, কাকে রিটার্ন করবে, n এর ভ্যালু হচ্ছে 3 গুণন ফ্যাক্ট n-1, তার মানে 2। এটাকে আমরা কি লিখতে পারি, 3 গুণন 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে এখনও আমাদের শেষ হয় নাই, কারণ এই যে ফ্যাক্ট। তাহলে এখান থেকে সে আবার পুনরায় কি করবে, আমাকে কল করবে। এটা কততম কল হবে, 4th টাইম। তাহলে এখানে n এর ভ্যালু কত আসতেছে, 2। এটা খেয়াল করবা কিন্তু 2 আসার পরে দেখতেছি যে না এই লাইনটা অ্যাক্টিভ হচ্ছে না, ফলস হচ্ছে। তাহলে এই লাইনটা আমাদের এক্সিকিউট হবে। এই লাইনে এক্সিকিউট আসার পরে আমরা এখন দেখব এখানে n এর ভ্যালুটা হচ্ছে 2 ফ্যাক্ট 1। এটাকে আমরা কি লিখতে পারি, 2 গুণন 1 এর ফ্যাক্টোরিয়াল, এই যেটা। তাহলে যেহেতু আমাদের এখনও এই কাজটা বাকি আছে, অথবা দেখো যে এই ফাংশনটাকে আমরা আবার কল করছি, দেন আবার আমাকে এইখান থেকে কি করবে, সে পরে আর একটা ফাংশন আছে, এই ফাংশনে সে কল করবে। এটা হয়ে যাবে আমাদের 5th টাইম। তো এখানে n এর ভ্যালুটা কত আমার, n = 1। এখন দেখো আমার 12 নম্বর লাইন এক্সিকিউট হয়ে গেছে।
মানে ট্রু। তো যখনই 12 নম্বর লাইনটা আমাদের ট্রু হয়ে যাবে তখন কি হবে, 12 নম্বর লাইনটা যখনই ট্রু হবে তখন সে রিটার্ন দিবে, অর্থাৎ 13 নম্বর লাইনটা আমাদের কার্যকর হবে। তো 13 নম্বর লাইনে কি রিটার্ন দিবে, আমাকে 1 দিবে। তো এই রিটার্নটা সে কোথায় দিবে, যেখান থেকে কল করছে ঠিক সেখানেই দিবে। তাহলে এটাই আমাকে রিটার্ন দিতেছে এই লাইনের ভিতরে, সরি এইটুকের পরিবর্তে সে কত রিটার্ন দিতেছে, 1 দিতেছে। এইটুকের পরিবর্তে সে কত দিবে, এখন 1 দিবে। আর এর সামনে কত আছে, গুণন, আর তার সামনে কি এন, এন এই মুহূর্তে কি 2। এই তো এটাকে আমরা বলতেছি ফার্স্ট, প্রথমবার রিটার্ন। এখন এ রিটার্ন দিবে না, এর সামনে তো রিটার্ন লেখা আছে, তাহলে তো এও রিটার্ন দিবে। এ কত রিটার্ন দিবে, 2 গুণন 1। তাহলে এই রিটার্নটা কোথায় দিবে, এখন এই রিটার্নটা আসবে এই যে এইখানে রিটার্ন আসবে। দেখো এইখানে আগে থেকে 3 আছে গুণন 2 ফ্যাক্টোরিয়াল, তো ফ্যাক্টোরিয়াল 2 এর মান কত আসছে, 2 গুণন 1। তাহলে এখানে 3 তো থাকলোই, গুণন 2 গুণন 1, 2 গুণন 1, এইটাই তো আসলো না। আর এটা কার ভিতরে আছে, রিটার্ন ফাংশন, রিটার্ন স্টেটমেন্টের ভিতরে। তাহলে এ এখন রিটার্ন দিবে, তাহলে এ দিল প্রথমবার, এ দিল দ্বিতীয়বার, এটাকে আমরা বলতেছি সেকেন্ড টাইম। এবার এ আবার ওকে রিটার্ন দিয়ে দিবে, এটা হবে তাহলে আমাদের থার্ড টাইম। কোথায় রিটার্ন দিবে, যেইখান থেকে কল করছে সেখানে। এই লাইনটা যেহেতু আমাদের কার্যকর হবে, সে কি বলতেছে, এখন রিটার্ন দিবে, কাকে দিবে, যেখান থেকে কল করছে ঠিক সেখানেই। কোথা থেকে কল আসছে, এখানে দেখো 10, উল্টা দিক দিয়ে আসো, এই যে এইখানে। তো কতটুকুর ভিতরে কলটা করছে, এইটুকুর ভিতরে। তার আগে কিন্তু গুণন আছে এবং এন আছে, তো গুণন আর এন কত, 4। অথবা তোমরা মনে করো এইটুকের পরিবর্তে, অথবা মনে করো এইটুকের পরিবর্তে, তোমার কাছে যেটা ভালো মনে হয় সেটাই করবা। তো এইটুকুর পরিবর্তে কত রিটার্ন দিবে, ঠিক এখানে যা ভ্যালু আছে তাই, অর্থাৎ 3 গুণন 2 গুণন 1। এবং এটা কতবার রিটার্ন হবে, থার্ড টাইম। এটা এখান থেকে মিলাও, দেখো মিলে গেছে। ফ্যাক্টোরিয়াল 3 ভ্যালু দেখো, 3 গুণন 2, 3 গুণন 2 গুণন 1, ঠিক তাই। দেখো এখানে ফ্যাক্টোরিয়াল 3 না, এই ফ্যাক্টোরিয়াল 3 আমরা মানটা কত আসলো এখানে, 3 গুণন 2 গুণন 1, জাস্ট রিটার্নের মাধ্যমে। এখন দেখো 15 নম্বর লাইনটা যেহেতু হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট, তাহলে ও অবশ্যই আবার যেখান থেকে কল করতেছে তাকে সেখানে রিটার্ন দিবে। তাহলে সে রিটার্ন দেখ, এখন সে রিটার্ন কত দিবে, এইটুকের ভ্যালু তো হচ্ছে এইটুকু, তাহলে এর সাথে এই যে 4 আছে আমাদের, 4, এই পুরো অংশটাকে সে কী করবে, এখন রিটার্ন দিবে। কোথায় রিটার্ন দিবে, এই ফ্যাক্ট n-1 এর পরিবর্তে রিটার্নটা দিবে। তাহলে কত থাকবে এখানে, 4 গুণন 3 গুণন 2 গুণন 1, এবং এটা কততম রিটার্ন হবে, এটা হবে আমাদের ফোর্থ টাইমে রিটার্ন করলো। তাহলে যেহেতু এটিও একটি রিটার্ন স্টেটমেন্ট, তখন সেও চাবে যে না আমি যেখান থেকে কল হয়ে আসছি সেখানে রিটার্ন দিই। হ্যাঁ অবশ্যই রিটার্ন দিবা। তো রিটার্নের স্টেটমেন্টের শুরু তো হচ্ছে এইখান থেকে, তো এখনও তো আমরা ওটা কমপ্লিট করি নাই, তাহলে করি। আমরা তো করছি হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 এর মানটা, তাহলে এর সাথে কি করব, এখন 5 গুণন দিব। গুণন দিয়ে অবশ্যই কোথায় রিটার্ন দিব, যেখান থেকে আমরা কল করছি সেখানে। কয় নম্বর লাইনে কল করছে, কয় নম্বর লাইনে কল করছে, 7 এসে কি করতেছে, এই পুরা অংশটার পরিবর্তে কত হয়ে যাবে এখন, 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। এখন এটার ভ্যালু আসতেছে 120। কোথায় অ্যাসাইন করতেছে, এফ এর ভিতরে। এফ কোথায় আমাদের এখানে, এই যে এখানে অ্যাসাইন করে ফেললাম। তাহলে এখন তুমি দেখো পরের লাইনে যদি আসে, এই লাইন এক্সিকিউট হওয়ার পর, এই লাইন তো শেষ, এখন আসলো এখানে এসে বলতেছে তুমি আউটপুটে দেখাও। কাকে দেখাবো, এফ এর ভ্যালুটাকে। তো এফ এর ভ্যালু কত আমাদের, 120। তো এভাবে মূলত ফ্যাক্টোরিয়াল এর মান নির্ণয় করা হয় রিকার্সিভ ফাংশনের মাধ্যমে। তো আমি তোমাদের রিকোয়েস্ট করব, আমি এ পর্যন্ত এই ভার্চুয়াল ক্লাস সহকারে 5টা ব্যাচকে পড়াইলাম। আল্লাহর রহম 4টা ব্যাচে বুঝে গেছে, এবং তাদের একটা কাজ দিছিলাম, তারাও আমাকে দেখাইছে আর কি। n=6 নিবা, তো তোমরাও n=6 নিবা। নেয়ার পরে এইগুলো কোড খাতাটাকে বড় করবা, বড় করে লিখবা। লেখার পরে তুমি ধরার চেষ্টা করো কোথায় থেকে কল করতেছে আর কোথায় রিটার্ন দিতেছে, এবং রিটার্ন দেওয়ার আগে ভ্যালুটা কি আসতেছে। এগুলো যদি তুমি একবার ধরতে পারো, ইনশাল্লাহ ফাংশন, যত টাইপেরই ফাংশন আমরা দেখছি না কেন, যে কোনো টাইপেরই ফাংশনের প্রোগ্রামগুলো দেওয়া থাক তুমি ধরতে পারবা। এমনকি রিকার্সিভ ফাংশন দিয়ে আরও অনেক ফাংশন আমরা অনেক প্রোগ্রাম সলিউশন করব। যেমন ধরো যে একটা সংখ্যা নিলাম
1 4 3 2 এটাকে রিভার্স করব, তারপরে এই সংখ্যাগুলোকে যোগ করব এবং এরা কতগুলো অঙ্ক এখানে বিদ্যমান, 4টা অঙ্ক বিদ্যমান আছে, এগুলো কাউন্ট করব। এগুলো সব ধরনের সলিউশনগুলো কিন্তু আমরা এখানে রিকার্সিভ ফাংশনের মাধ্যমে দেখব। আমি আর একটা পয়েন্টের পরে আরেকটা টপিক পড়ানোর পরেই প্রোগ্রামে ঢুকে যাব ইনশাল্লাহ। ওখানে আমরা প্রায় কম করে হলো 100টার উপরে প্রোগ্রাম আমরা সলিউশন করব, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমি আশা করব তোমরা অবশ্যই আমার এই কষ্টটাকে একটু মূল্যায়ন করো, তোমরা একটু বাসায় একটু করবা। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।